কেমন কেমন লাগছে আরু? আরুণিকা ভ্রু কুঁচকে তাকালো, নিজের দিকে ভালো করে দেখে বলল। কেমন লাগছে আহনাব ভাই? হুম হুম। আহনাব কিছুক্ষণ চুপ থেকে বলল। তোকে একদম বউ বউ লাগছে। আর জানিস কার বউ লাগছে তোকে? কার? আহনাফ খানের বউ বউ লাগছে। আচ্ছা, তুই কি আহনাফ খানকে চিনিস? আরুণিকা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো, কোনো মতে নিজের রাগটাকে সংবরণ করে বলল। না আহনাব ভাই, আমি একদমই চিনি না, আর আমি চিনতেও চাই না। আপনি এবার এখান থেকে যান তো। তা চিনবি কেন? তুই তো চিনবি টাকাওয়ালা ভড়িওয়ালা ব্যাডাকো। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে চিনবি কেন? তার জন্য আলাদা চোখ লাগবে, বুঝছিস? বিকেল 4টে। পিচঢালা রাস্তায় গাড়ি ছুটে চলেছে। গাড়ির জানালা খোলা। খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারিদিকের পরিবেশ উপভোগ করছে 27 বছরের যুবক। এই রাস্তাঘাট যুবকটির সব চেনা, খুব ভালো করেই চেনা। অনেকটা বদলে গেছে রাস্তাঘাট। যুবকটি হঠাৎ করেই তাচ্ছিল্য হাসল। এই শহরটার কাছ থেকে একসময় অনেক কিছুই পেয়েছে, অনেক বেশি কিছুই পেয়েছিল। আপন মানুষদের চিনতে পেরেছিল সে। যুবকটি তাচ্ছিল্য হাসি দিয়ে বলল। ওগো প্রিয় শহর, একসময় তুই সব কেড়ে নিয়েছিলে। আর কি করতে চাও? আবার আসছে তোমার শহর। তবে এবার আমি পুরো নিঃস্ব, পুরোই নিঃস্ব। খানবাড়িতে তুমুল আয়োজন চলছে। পুরো বাড়ি যেন আজ উৎসব মুখর। সবার মুখে প্রাণবন্ত হাসি। খানবাড়ির বড় ছেলে আহনাব খান দীর্ঘ 7 বছর পর দেশে ফিরছে। মা চাচিরা মিলে আহনাবের পছন্দের খাবার রান্না করছে। একটা দোতলা বাড়ির সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো শ্যামবর্ণের এক যুবক। ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। চেনা বাড়ি আজ তার কাছে অচেনা লাগছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। এগুলো এখন শুধুই অতীত। অতীত বড্ড পোড়ায়, ক্ষত বিক্ষত করে দেয় সারা শরীর। যুবকটি দীর্ঘশ্বাস ফেলল। আস্তে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপল। দরজা খুলে দিল মাঝবয়সী এক লোক। দরজায় দাঁড়ানো যুবকটিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। লোকটি অস্ফুট স্বরে বলল। আহনাব বাবা। আহনাবের মুখেও হাসি ফুটে উঠল, প্রাণবন্ত হাসি। সে এগিয়ে গিয়ে বলল। কেমন আছো করিম চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বলতে বলতে লোকটা কেঁদে দিল। করিম চাচা এ বাড়ির পুরাতন কাজের লোক। অনেক বছর ধরে সেই বাড়িতে কাজ করে। এখন খান বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছে। আহনাব জিজ্ঞেস করল। কাঁদছো কেন চাচা? লোকটা কিছু বলল না, চোখের পানি মুছে বলল। ভিতরে আহো বাবা। আহনাব মুচকি হাসল। এই মানুষটা যে তাকে মাত্রাধিক ভালোবাসে। জেসমিন বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। বাড়ির ছেলে চলে এসেছে, সে খবর পেয়েই এত তাড়াহুড়ো। সে আহনাবের কাছে গিয়ে শুধালো। কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো মেজমা? কথাটা বলেই আহনাব জেসমিন বেগমের দিকে ভালো করে তাকায়। জেসমিন বেগমের চোখে পানি দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটার চোখে পানি সে একদম সহ্য করতে পারে না। মানুষটাকে যে সে খুব ভালোবাসে। আহনাব ধীর পায়ে এগিয়ে যায় তার মেজ মায়ের কাছে। তার চোখের পানি মুছিয়ে দিয়ে শুধায়। কাঁদছো কেন মেজমা? আমি তো চলে এসেছি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মুখে আঁচল দিয়ে কাঁদছেন মিনা বেগম। এত বছর পর ছেলেকে দেখে তার পা যেন চলছে না। এতগুলো বছর ছেলেটা তার সাথে একবারও কথা বলেনি। দোষটা তো তাদেরই। তার ছেলের যে অভিমান হয়েছে, খুব অভিমান হয়েছে। মিনা বেগম ধীর পায়ে এগিয়ে গেলেন ছেলের কাছে। ছেলের দুগালে আদুরে হাত রাখেন। তার কণ্ঠনালী কাঁপছে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। কেমন আছিস? আহনাব মায়ের দিকে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে। যেমন চেয়েছিলেন সেরকম আছে। মিনা বেগম কান্নামাখা কণ্ঠে জিজ্ঞেস করে। এখনো রেগে আছিস? রাগ করবো কেন মিসেস খান? রাগ তো করে আপন মানুষের ওপর। আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগম অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। যে ছেলের কাছে একসময় নিজের মা ছিল প্রাণ, আজ সেই ছেলে কিনা জিজ্ঞেস করছে, আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগমের কান্নার বাঁধ ভাঙে। জেসমিন বেগম ধমক দিয়ে উঠলেন আহনাবকে। এসব কী ধরনের কথা? বড় আপা তোমার মা, তার সাথে এভাবে কথা বলছো কেন? আহনাব তাচ্ছিল্য হাসল। মিনা বেগমের দিকে তাকিয়ে বলল। উনি মা। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মিনা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে ওঠে আর বিলাপ করতে শুরু করে। এসব তার অন্যায়ের ফল। এত সহজে কি মাপ পাওয়া যাবে? ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এক নারী। হয়তো পরিবেশটা উপভোগ করেছে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো ঠিকরে পড়েছে চারিদিকে। আকাশ জুড়ে রয়েছে তারাদের মেলা।
নারীটি একমনে আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো নিজের 22 বছরের জীবনের হিসাব নিকাশ করছে। নারীটির কোমর পর্যন্ত চুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। নারীটি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক সেই সময় আহনাব ছাদে আসলো। সেখানে নারীটির ছায়া দেখে জিজ্ঞেস করলো, কে এখানে? মেয়েটি কিছু বলল না, হয়তো এখনও নিজের ভাবনায় মশগুল। আহনাব আবার জিজ্ঞেস করলো। কে? কথা বলছেন না কেন? মেয়েটি এবার পেছন ফিরে চাইল। আহনাবের দিকে তাকিয়ে বলল। আমি আরুণিকা। আহনাব অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। আহনাব ভাবছে, তার সামনে দাঁড়ানো মেয়েটি আরুণিকা, এটা হতেই পারে না। সেই 15 বছরের কিশোরী মেয়েটা আজ পরিপূর্ণ নারী। মেয়েটির চেহারায় এখন আর কোনো কিশোরীর ছাপ নেই। আহনাব কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল। আরু পাখি? সামনে দাঁড়ানো মেয়েটা সামান্য হাসলো, হয়তো খুব স্বাভাবিক, কিন্তু ভরাট কণ্ঠে বলল। আরু পাখি নই, শুধুই আরুণিকা। আহনাব অবাক হলো, অবাক কণ্ঠেই বলল। আমি তো তোকে আরু পাখি বলেই ডাকি। আরুণিকা শব্দ করে হাসলো। সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস পরিবর্তন হয়। 7টা বছর কম নয় আহনাব ভাই। আরুণিকার কণ্ঠে প্রগাঢ় অভিমানের ছাপ। অভিমানী কণ্ঠেই বলল। এত বছরে যখন কিশোরী আরু পাখির কথা মনে নেই, তাহলে এখন এই যুবতী আরুণিকার কথা মনে রাখতে হবে না আহনাব ভাই? কথাটা বলেই আরুণিকা ব্যস্ত পায়ে ছাদ থেকে নেমে গেল। পিছনে রেখে গেল এক বিস্মিত হওয়া মানবকে, যে মানব আরুণিকার প্রত্যেকটা কথাই বিস্মিত হচ্ছে। খানবাড়ির সকালের নাস্তার টেবিলে আজ জমজমাট আয়োজন। খানবাড়ির বড় ছেলে বাড়িতে আসাই রয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। বেশিরভাগ খাবারই আহনাপের পছন্দ। খাবার টেবিল জুড়ে রয়েছে সবার হই হই। খাবার টেবিলে এক পাশে রয়েছে আয়েশা, রাইসা আর আহনাব, আর অন্য পাশে রয়েছে জুনায়েদ, আরুণিকা আর আসম বেগম। খাবার পরিবেশন করছে মিনা বেগম আর জেসমিন বেগম। জেসমিন বেগম হঠাৎ এসে আহনাবকে মাছের মাথাটা দেয়। আহনাব বলে। কি করছো মেজমা? মাছের মাথাটা তো সবসময় আরু খায়। জেসমিন বেগম বলল, ও তো সবসময় খায়, আজ না হয় তুই খা। মিনা বলল। না রে মেজো, সব সময় মাছের মাথা আরুর জন্য বরাদ্দ থাকে। আজও আরোই মাছের মাথা খাক না। আরুণিকা হতাশার শ্বাস ফেলে বলল। বড় মা, আমি খাবো না মাছের মাথা। আহনাব শীতল চোখে তাকায় আরুণিকার দিকে। এটা কি সেই আরুণিকা যে একসময় মাছের মাথা খাবার জন্য পুরো বাড়ি মাথায় নিত? এতটা বদল একটা মানুষের মধ্যে, এটা কি কোনোভাবে সম্ভব? আহনাব ধীর কণ্ঠে জিজ্ঞেস করল। তোর তো মাছের মাথা পছন্দ, তাহলে খাবি না কেন? আরুণিকা আহনাবের দিকে তাকিয়ে উত্তর দিল। জানেন তো আহনাব ভাই, মাঝে মাঝে আমাদের পুরনো কিছু বদ্ধ অভ্যাস পরিবর্তন করতে হয়। সব জায়গায় সব অভ্যাস প্রয়োগ করতে নেই। খুব বড় বড় কথা বলতে শিখেছিস। আরুণিকা তাচ্ছিল্য হাসল, মুখে আর কিছুই বলল না। রাইসা হঠাৎ সকলের মাঝে বলে উঠল। ভাইয়া, আরুপু শুধু মুখেই বড় বড় কথা আর বলে বড় হওয়ার ভান করে। আসলে আরুপু এখন আমাদের ছোট্ট বাচ্চা। আহনাব অবাক হওয়ার ভান করে বলল। তোমার আরোপি এখনো ছোট, আর সে বড় হওয়ার ভানই বা কেন করে? রাইসা হয়তো আহনাবের কথায় উৎসাহ পেল। অতি উৎসাহ কণ্ঠে সে বলল। জানো ভাইয়া, আরুপু সেই দিনও আমার সাথে টিভির রিমোট নিয়ে মারামারি করেছে। তুমি বলো তো, বড়রা কেউ টিভির রিমোট নিয়ে মারামারি করে? না রাইসা শোনা, বড়রা কেউ টিভির রিমোট নিয়ে মারামারি করে না। এটা তোমার আরোপীর অন্যায়, মস্ত বড় অন্যায়। আরুণিকা চোখ রাঙিয়ে তাকালো রাইসার দিকে, যেন চোখ দিয়ে বলে দিচ্ছে একবার একা পাই, দেখাবো মজা। রাইসা আরুণিকার তাকানো উপেক্ষা করেই বলল। সেটাই ভাইয়া, এটা তো অনেক বড় অন্যায়। সকলে সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বড় অন্যায়। আহনাব হাসলো অল্প। তা তোমার আরোপী বড় হওয়ার ভান করে কেন? বড় হলে তো কেউ বকে না, তাই আরুপু বড় হবার ভান করে। দেখো না, আমাকে সবাই বকে। খাবার টেবিল জুড়ে বয়ে গেল একরাশ খুশির ঝিলিক। কে জানে এই খুশির ভিতরে রয়েছে একরাশ বিষণ্ণতা। ব্যাগ থেকে খুচরো টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল আয়েশা। রাস্তায় লোকজনের যাতায়াত কম, পথচারী এক দুজন ছাড়া দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। আয়েশা উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে আয়েশার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। আয়েশা চিৎকার করে ওঠে, আরে আরে আমার ব্যাগ! ব্যাগের ভিতর আয়েশার জরুরি কিছু কাগজ ছিল। এখন কাগজগুলো কোথায় পাবে? তাই আয়েশা কান্না করে দেয়। ঠিক তখনই আরেকটা বাইক এসে তার সামনে দাঁড়ালো। এই নিন মিস আপনার ব্যাগ, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। আয়েশা ব্যাগ খুলে দেখলো সব ঠিক আছে।
তো মিস একটা ব্যাগও সামলাতে পারেন না, ভবিষ্যৎ আপনার বরকে সামলাবেন কি করে? আয়শা ভ্রু কুঁচকে বলে। তা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার বর আমি বুঝে নেব। সামনে দাঁড়ানো আগন্তুক হেসে বলল। ঠিক আছে মিস, আমি আসি, সাবধানে থাকবেন। আয়শা মাথা নাড়িয়ে জবাব দিল। সাথে সাথে সামনে দাঁড়ানো আগন্তুক বাইক নিয়ে চলে গেল। আয়শা সেদিক পারে তাকিয়ে বলল, ইস, লোকটার নামটাও জানা হয় নাই, আরেকটা ধন্যবাদও জানালাম না। ছোটখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি, মানুষজন এখানে তেমন কেউ আসে না। সেখানে আসলেও মায়া নামক মেয়েটি দেখতে শ্যামলা, কিন্তু চেহারায় রয়েছে একটা মায়া মায়া ভাব। দেখতে আহামরি সুন্দরী না হলেও যে কেউ তার প্রেমে পড়বে নির্দ্বিধায়। মায়া গিয়ে বসলো সেখানে একটা বেঞ্চে, কাঁধ ব্যাগটা রেখে দিল পাশে। 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে কারো জন্য। পানির বোতল হাতে নিয়ে পানি খেলো। ঠিক তখনই তার সামনে দাঁড়ালো সুদর্শন একটা ছেলে। মহারানী খুব কি বেশি দেরি করে ফেলেছে? মায়া চোখ তুলে সামনে দাঁড়ানো আগন্তুকের দিকে তাকালো, সামান্য হেসে বলল, না, তেমন বেশি দেরি হয়নি। আগন্তুক বলল। তোমার কি আমার উপর কখনো রাগ হয় না? মায়া কৌতূহল চোখে তাকিয়ে বলল, ওমা, রাগ হবে কেন? আমি তোমাকে ঠিকভাবে সময় দিতে পারি না তাই। মায়া দুদিকে মাথা নেড়ে বলল, না, একদমই রাগ হয় না। তুমি আমায় হাজারো ব্যস্ততার মাঝে প্রতিদিন সময় দাও, তাতেই হবে আমার। এসব কথা আর একবারও বলবে না জুনায়েদ। জুনায়েদ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। জুনায়েদ ঠোঁটের কোণে হাসি এনে বলে, তোমাকে পেয়ে আমি ধন্য মহারানী। নিশ্চয়ই আমার কোনো ভালো কাজের ফল হিসেবে আমি তোমায় পেয়েছি। মায়া ঠোঁটের কোণে হাসি এলিয়ে বলে। হয়েছে, আর বলতে হবে না। জুনায়েদ মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার সামনে বসা নারীটির দিকে। এই নারীটি তার একমাত্র, তার ব্যক্তিগত। মায়ার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি মায়া, তোমার ঠোঁটের ওই হাসির জন্য চাঁদ লুটিয়ে দিতেও প্রস্তুত। মায়া মাথা গুঁজে তার স্বপ্নপুরুষের বুকে। এই বুকটায় যেন কত শান্তি, তার এক একটা শ্বাসই বলে দিচ্ছে। ভালোবাসি ভালোবাসি, আমিও ভালোবাসি। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততায় কাটে আহনাপের। সে আমেরিকায় নিজের ব্যবসা করত। সেই কোম্পানির একটা শাখা সে এখানে স্থানান্তর করেছে। এখানের কোম্পানি চালাবে আহনাপ, আর সেখানেরটা তার ম্যানেজার। শাখাটা নতুন খুলেছে বলে তার এত ব্যস্ততা, বাড়ির কাউকে ঠিক করে সময় দিতে পারছে না। আজ তাই সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে, বাড়ির সবাইকে সময় দেবে বলে। বাড়িতে ফিরে এসে দেখলো আরুণিকা আর রাইসা বসে টিভি দেখছে। আহনাপ সোফায় গাটা এলিয়ে দিয়ে বলল, আরও যা তো, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আরুণিকা চোখ তুলে তাকালো আহনাপের দিকে। আহনাপের শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। আরুণিকা দেখেও দেখল না। সে রাইসাকে বলল, রাইসা, আহনাব ভাইয়ের জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। রাইসা মুখ ভাঙালো। আমি পারবো না রূপু, তুমি যাও। আরুণিকা চোখ রাঙালো। নিয়ে আয় না সোনা। রাইসা মুখ ফুটে কিছু বলার আগেই মুখ খুলল আহনাব। থাক, তোদের কাউকে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। আহনাপের শুকনো মুখ দেখে মায়া হলো আরুণিকার। সে ব্যস্ত পায়ে এগিয়ে গেল পানি আনতে। 1 গ্লাস ঠান্ডা পানি এনে আহনাপের কাছে দিয়ে বলল, এই নিন আহনাব ভাই, এটা খেয়ে নিন। আহনাব তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো নারীটির দিকে। এত বদল একটা মানুষের মধ্যে। সেই চঞ্চল মেয়েটা আর চঞ্চল নেই, পুরোটাই বদলে গেছে। বড় হওয়ার এক নিদারুণ প্রতিজ্ঞা সামনে দাঁড়ানো নারীটির মধ্যে। আহনাব হতাশার শ্বাস ফেলল। আহনাবের ভাবনার মাঝখানে রাইসা চিৎকার করে উঠল। আপু, রাইসার চিৎকার শুনে সকলে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো আলতাফ আর আরিফ। রাইসা দৌড়ে গেল, চিৎকার করে বলল, বড় আপু, আব্বু। আলতাফ এগিয়ে এসে জড়িয়ে ধরল রাইসাকে, মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে দৌড়োদৌড়ি করে না মামুনি, পড়ে যাবে তো। আমি পড়বো না বড় আপু, জানো তো ভাইয়া এসেছে। ভাইয়া খুব খুব ভালো, আমায় খুব আদর করে। তাই নাকি মামুনি? তা কোথায় তোমার ভাইয়া? ওই তো সোফায় বসে আছে। আলতাফ আর আরিফ এগিয়ে গেল আহনাপের কাছে। আরিফ আহনাবকে জড়িয়ে ধরে বলল, কি অবস্থা মাইসান? আহনাফ হাসল। এই তো ভালো ছোট আব্বু, তোমার কি অবস্থা? আমারও ভালো। আলতাফ এগিয়ে গেল আহনাপের কাছে। আহনাবকে জড়িয়ে ধরতে গেলেই আহনাব সদর্পে নিজেকে সরিয়ে নেয়। আলতাফ অবাক হয়। অবাক হওয়া দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের দিকে। আলতাফ শুধালো, কি হলো আহানাব, সরে যাচ্ছ কেন? আপনি আমার জড়িয়ে ধরছেন কেন? কে আপনি? আলতাফ অবাক কণ্ঠে বলে, কি বলছো এসব?
আমি তোমার বাবা, তোমাকে জড়িয়ে ধরার রাইট আমার আছে? আহনাব শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে। বাবা? কে বাবা? আমার কোনো বাবা মা নেই। একটা রাস্তার ছেলেকে ছেলে বলতে আপনার রুচিতে পাচ্ছে না? মিনা বেগম আর জেসমিন বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে আহনাবের চিৎকার শুনে। মিনা বেগম মেয়েকে ধমক দিয়ে বলে, এসব কি কথা বলছিস? নিজের বাবাকে ভুলে যাস না, উনি তোর বাবা। সম্মান দিতে না পারলেও অসম্মান করিস না। আহনাব শান্ত চোখে আলতাপ আর মিনার দিকে তাকালো। কণ্ঠটা একটু নরম করে বলে, তা কি করেছেন আপনাদের ছেলের জন্য? বলেন, কি কি করেছেন? মিনা শূন্য দৃষ্টিতে তাকায় আহনাবের দিকে। কান্না ভেজা কণ্ঠে বলে, আমরা কি তোর জন্য এ যাবৎ কিছুই করিনি? আমার তো মনে হয় না মিসেস খান। জেসমিন বেগম খেপে গেলেন। আহনাবকে শাসানোর ভঙ্গিতে বলে, উনি তোর মা হয়, মাকে কি সব বলে রাখিস? আহনাব চিৎকার করে উঠল। মা? কিসের মা? কোথায় ছিল ওনার এই মাতৃত্ববোধ যখন বিনা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছিল? মা বাবার নামক এই মানুষগুলো যখন বাইরের মানুষের কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করে, তখন কোথায় ছিল এই ভালোবাসা? ওনারা মা বাবা হওয়ার যোগ্যই না। এইটুকু বলে আহনাব জোরে শ্বাস নিল। কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, ও, আমি তো ভুল বলেছিলাম। কিসের বাবা মা? আমি তো রাস্তার ছেলে। ঠিকই তো, রাস্তার ছেলেকে কে বিশ্বাস করবে? পরপর জেসমিন বেগমের দিকে এগিয়ে গেল আহনাব। জেসমিনের কাঁধে হাত রেখে বলল, শুধুমাত্র এই মানুষটা আমার বিশ্বাস করেছিল, আমার এক কথা বিশ্বাস করে নিয়েছিল। আমি ওইরকম একটা কাজ করতে পারি না, কোনোভাবেই করতে পারি না। মিনা ও আলতাফের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে, আর আপনারা বাবা মা হয়ে সেদিন আমার কথা বিশ্বাস করেননি, একবার আমার কথা শুনতেও চাননি। আলতাফ এগিয়ে গেল আহনাবের কাছে। নিরুপায় কণ্ঠে বলে, তখন সব প্রমাণ তোমার বিরুদ্ধে ছিল, তাই তো আমরা তোমায় বিশ্বাস করিনি। আহনাব শব্দ করে হেসে ওঠে রাশভারী কণ্ঠে বলে, প্রমাণ? কিসের প্রমাণ? নিজের মানুষকে বিশ্বাস করতে প্রমাণ লাগে? তাহলে কিসের নিজের মানুষ হলাম? তার রাশভারী কণ্ঠে কেঁপে উঠল সবাই। মিনা বেগমের চোখে জলের ফোয়ারা। সে অশ্রু ভরা কণ্ঠে বলে, একবার কি ক্ষমা করা যায় না বাবা? আহনাব শান্ত চোখে তাকিয়ে বলে, আমি এখন একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। আহনাব ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। তার পা যেন চলছে না। বুকের ভিতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ যেন অসহ্যকর যন্ত্রণা। পুরোটা ঘর অন্ধকার করে বসে আছে মিনা। ছেলের কথাগুলো আজ তাকে খুব কষ্ট দিয়েছে। এতগুলো বছর যে ছেলেকে নিজের বুক দিয়ে আগলে রেখেছে, আজ সেই ছেলে তাকে মা বলেই স্বীকার করছে না। তার চোখের পানিগুলো আজ কোনো বারণ শুনছে না। হৃদয় পোড়া যন্ত্রণা হচ্ছে। চোখের সামনে আহনাপের ছোটবেলার স্মৃতিগুলো বারবার ভেসে আসছে। আজ আহনাপের কথাগুলো তীরের মতন বিচ্ছে তার বুকে। কি ভাবছো এত তুমি? মিনা চোখের পানি মুছে আলতাফের দিকে তাকায়। তার দিকে তাকিয়ে বলে, কই কিছু না তো। মিনা, আমি তোমাকে ভালো করে চিনি, তাই মিথ্যে বলো না। মিনা স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কেন এরকম হলো আলতাপ? আমাদের সাথে কেন এরকম হলো? আমাদের সুখের সংসারে কার নজর পড়ছিল যে সব শেষ হয়ে গেল? আলতাফ মিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে মিনা। আর কি তবে ঠিক হবে না? 7-7টা বছর ধরে ছেলের মুখের মা ডাক শুনতে পাই না। এটা কি কম শাস্তি ছিল আমার ভুলের? আর কত শাস্তি পেতে হবে বলো, আর কত? আলতাফ হতাশার শ্বাস ফেলল। মিনা আবার বলল, আমি মরে গেলে আমাকে ক্ষমা করবে, তাই না? আলতাফ মৃদু ধমক দিয়ে বলে, এসব কথা আর একবারও বলবে না। আহনাব একদিন না একদিন আমাদের ক্ষমা করবে। মিনা কান্নাজড়িত কণ্ঠে বলে, সেই দিনটা যেন তাড়াতাড়ি হয়। কিছুক্ষণ নীরবতার পর মিনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে আলতাফের বুকে। আলতাফ মিনাকে ঠিকভাবে শুয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সব যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাহিরে ঝড়ের তাণ্ডব চলছে। বাতাসের তালে তালে মেতে উঠছে পুরো পৃথিবী। মেঘের গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় মিলিয়ে যাচ্ছে সকল বিষণ্ণতা। কত মানুষের কত দীর্ঘশ্বাস ছড়িয়ে আছে এই বৃষ্টির সাথে। কারো না পাওয়ার যন্ত্রণা, কারো অপূর্ণতার গল্প, কারো বেকারত্ব, কারো পেয়েও হারিয়ে ফেলার গল্প।
আরও কত শত গল্প যেন এই বৃষ্টির সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। আহনাফের পুরো ঘর অন্ধকার। বৃষ্টির ফোঁটার সাথে সাথে তার চোখের পানিগুলো পড়ছে। বুকের মাঝে খুব যন্ত্রণা, অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে তার। মা বাবাকে এভাবে কষ্ট দিয়ে সে কি ভালো আছে? তারও তো কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অতীতের কথা মনে পড়ছে আজ। কত সুন্দর হাসি খুশি ছিল তাদের জীবন। তাহলে কেন সব বদলে গেল? কেন মিথ্যা অপরাধে অপরাধী হলো? আহনাফের চোখের সামনে ভেসে উঠল অতীত। সেদিন অতীত আসমা বেগমের কোল আলো করে তার ছোট মেয়ে রাইসার জন্ম হয়। বড় মেয়ে আয়েশা হওয়ার ঠিক 12 বছর পর আসমার কোল আলো করে দ্বিতীয় সন্তান হয়। মেয়ে সন্তান হলো জান্নাত। সেটা এ বাড়ির লোকেদের না দেখে বোঝা যেত না। বাড়ির আনাচে কানাচে যেন খুশির ঝলক দেখা যাচ্ছে। বাড়ির ভিতর আত্মীয় স্বজনে ভরে উঠেছে। দোতলা বাড়িটা যেন ঝনঝন শব্দ তুলছে হাসি তামাশার শব্দে। বাড়ির সবচেয়ে ছোট সদস্য রাইসার আকিকা আজ। দোতলা বাড়িটার এমন কোনো জায়গা ফাঁক নেই যেখানে কেউ একটু শান্তিতে একটু বসতে পারবে। আরুণিকা বিরক্ত, খুবই বিরক্ত এসবে। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হলেও তার বাবা তাদের 14 গোষ্ঠীকে নিমন্ত্রণ জানাবে। এ কোনো কথা? আরুণিকা বিরক্ত মাখা মুখ নিয়ে প্রার্থনা করল, হে খোদা, হে মহান আল্লাহ তাআলা, আমাকে এই আত্মীয় স্বজনের ঝামেলা থেকে বাঁচাও, আর 1 ঘন্টা যেন শান্তিতে ঘুমাতে পারি, প্লিজ প্লিজ প্লিজ। আরুণিকার কথা আল্লাহ তাআলাও শুনল না। তার ঘুমের 12টা বাজাতে তার মহান আহনাফ ভাই হাজির। এসেই বলল, এই, তুই এখন ঘুমিয়ে আছিস কেন? বাড়িতে এত এত মেহমান, আমরা খেটে খুটে মরছি, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস? আরুণিকা বিরক্ত মাখা কণ্ঠে বলল, আমি কি করবো আহনাফ ভাই? আমি একটা বাচ্চা মেয়ে, আমাকে তুমি কাজ করতে বলছো? তোর বয়স কত? অলমোস্ট 15। 15 বছরের মেয়েরা বাচ্চা হয় কোন অ্যাঙ্গেল থেকে? আরুণিকার মুখটা চুপসে গেল। কেন আহনাফ ভাই, 15 বছরের মেয়েরা বাচ্চা টাইপ হয়? তুমি জানো না, কবিরা একটা কথা বলেছে, 15 বছরের মেয়েরা কিশোরী, তাদেরকে কাজ করতে বলা মানে অনেক বড় অন্যায় করা। এই অন্যায়ের জন্য তাদের ফাঁসি দেওয়া উচিত। আহনাফ আকাশ থেকে পড়ল যেন, বলল, এটা কোন কবি বলছে? আমি তো জানি কবি বলেছেন প্রত্যেকটা মেয়ের জন্মের পর থেকেই কাজ করতে হয়। আরুণিকার বিরক্তিতে চোখ ছোট ছোট হয়ে আসলো। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, তোমাকে আমার বিরক্ত লাগছে আহনাফ ভাই, একদম সহ্য হচ্ছে না। আহনাফ লম্বা পায়ে খাটে গিয়ে বসলো। আমাকে বিরক্ত লাগুক বা না লাগুক, সারা জীবন আমার সাথে থাকতে হবে আরো পাখি, বুঝছিস? আরুণিকা ওপর নিচ মাথা নাড়ল। সে বোঝেনি। আহনাফ মুচকি এসে বলল, তোর মতো বাচ্চা মেয়েরা তো বুঝতে হবে না, বাচ্চাদের বেশি বুঝতে নেই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, সবে অপেক্ষা করছে। আরুণিকা বোকার মতন চেয়ে থেকে বলল, বাচ্চাদের বেশি বুঝতে হয় না কেন আহনাফ ভাই? আহনাফ উচ্চ স্বরে হেসে উঠল। টুপ করে আরুণিকার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, বাচ্চারা যে বড্ড বোকা আরো পাখি। আরুণিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আশ্চর্য চোখে তাকিয়ে দেখল শ্যামবর্ণের ছেলেটির প্রস্থান। কপালে হাত দিয়ে বলল, এটা কি হলো? কেন হলো? আরুণিকা লাল কালারের একটা গাউন পরে নিচে আসলো। চুলগুলো ছাড়া চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কোনো সাজসজ্জা নেই। এতেই যেন অপরূপা লাগছে তাকে। দূরে দাঁড়িয়ে আহনাফ তাকিয়ে আছে আরুণিকার দিকে। আহনাফ ধীর পায়ে এগিয়ে গেল আরুণিকার দিকে। একদম পাশে এসে দাঁড়ালো আহনাফ। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একদম মায়াপরীর মতো লাগছে। মনে হচ্ছে কোন এক লাল পরে নেমে এসেছে পৃথিবীর বুকে। এই লালপুরীর জায়গা এখানে না, কোন এক পরীর জগতে। তাই লালপুরী, আপনি পরীদের জগৎ থেকে নেমে এসে আমাদের মতো নিষ্পাপ পুরুষদের হরণ করতে এসছেন নাকি? আরুণিকা শিউরে উঠল। সারা শরীরে যেন শীতল হাওয়া বয়ে গেল। আরুণিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছো এসব আহনাফ ভাই? আহনাফ মুচকি হেসে আর একটু এগিয়ে গেল। ঠোঁটে ঝোলানো মুচকি হাসি দিয়েই বলল, কিন্তু তুই একটা কথা জানিস না আরো পাখি, হে মায়াপুরী একমাত্র আমার। এখানে থাকুক বা পরীদের দেশে, সে শুধুমাত্র আমার মায়াপুরী। আরুণিকার সারা শরীর কাঁপছে, তার চোখে অবিশ্বাস। আহনাফ আবার বলল, এই আহনাফ খানের মায়াপুরী, আমার মায়াপুরীটি শুধু আমারই। তার দিকে কোনো বদনজর না লাগুক, তাই সকল বদনজরগুলো শুধু আমারই হোক। এটা বলেই আহনাফ জায়গাটা প্রস্থান করলো। আরুণিকা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার পা যেন চলছে না। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? অনুষ্ঠান বাড়িতে সকলে ব্যস্ত নিজের নিজের কাজে। আহনাফ ওপরে গেলেও তার শার্টে তরকারি ঝোল পড়েছে, সেটা চেঞ্জ করতে। আহনাফ নিজের রুমে গিয়ে শার্ট খোলার সাথে সাথেই তার ছোট ফুপির মেয়ে রিমি সেখানে হাজির।
আহনাপের রাগ উঠল রিমির ওপর। দাঁতে দাঁত চেপে বলল, আমিন। রিমি, তুই এখানে? একটা মানুষের রুমে আসলে নক করে আসতে হয়, তুই জানিস না? এভাবে বলছো কেন আহনাব? আমি এই তো, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোর থেকে বড় রিমি, তা আমাকে ভাইয়া বলে ডাকবি। আমি তোমাকে ভালোবাসি আহনাব, তাই ভাইয়া বলে ডাকার প্রশ্নই ওঠে না। আহনাব বিরক্তিতে তেতে ওঠে, কিন্তু সেটা প্রকাশ করলো না। রিমিকে শান্তভাবে বোঝালো, আমি তোকে ভালোবাসি না রিমি, তুই আমার থেকে ভালো কাউকে ডিসার্ভ করিস। রিমি আহনাবকে জড়িয়ে ধরে বলল, আমার অন্য কাউকে দরকার নাই আহনাব, আমি তোমায় খুব ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। আহনাব রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সজোরে একটা চড় বসালো রিমির গালে। অগ্নি চোখে তাকিয়ে বলল, আমি তোকে ভালোবাসি না, আর কতবার বলবো? তুই বুঝতে পারছিস না কেন? রিমি বাঁকা হেসে বলল, বিয়ে তো তোমায় আমায় করতে হবে, এবার বিয়ে না করে যাবে কোথায় আমিও দেখব। কথাটা বলেই রিমি দরজার কাছে গিয়ে দরজার ছিটকিনি তুলে দিল। নিজের জামার 2 হাতা ছিঁড়ে চেঁচিয়ে উঠল। বাঁচাও বাঁচাও! আহনাব হকচকিয়ে তাকালো রিমির দিকে, সন্দিহান কণ্ঠে বলল, এসব কি করছিস রিমি? তুই কি পাগল হয়ে গেছিস? রিমি উত্তর দিল না, আবারও চেঁচিয়ে উঠল। বাঁচাও বাঁচাও! রিমির চিৎকার শুনে বাড়ির সকলে আহনাবের দরজার কাছে ভিড় জমালো। জেসমিন দরজা ধাক্কালো। এই রিমি, কি হয়েছে তোর? দরজাটা খোল না। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর রিমি গিয়ে দরজা খুলল। মিনা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, বড় মামি, ও বড় মামি, বাঁচাও আমায়! রিমির এইরকম বেহাল দশা দেখে সকলে হতভম্ব, আশ্চর্য, সকলের চোখে মুখে অবিশ্বাস। মিনা রিমির মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মা, বল আমাদের। রিমি ফুপিয়ে কেঁদে উঠল, কান্নামাখা কণ্ঠে বলল, তোমার ছেলে বড় মামি, তোমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। রিমা আর কিছু শোনার অপেক্ষা করলো না, রিমিকে ছেড়ে দিয়ে আহনাপের সামনে গিয়ে দাঁড়ালো। সজোরে চড় বসালো তার গালে। আহনাপ অবাক চোখে তাকিয়ে রইল মিনার দিকে। আহনাপের মুখ দিয়ে কোনো রকম উচ্চারণ করলো, মা। আর একটা কথা উচ্চারণ করতে পারল না, তার আগে মিনা আরেকটা চড় বসিয়ে দিল ছেলের গালে। বসার রুমে সকলে উপস্থিত, বাড়ির সকল আত্মীয় স্বজনদের বিদায় জানানো হয়েছে। শুধু বাড়িতে উপস্থিত বাড়ির সকল সদস্য আর আহনাপের ছোট ফুপির পরিবার। আলতাফ এগিয়ে গেল আহনাপের কাছে, আহনাপের দিকে শীতল চোখে তাকিয়ে বলল, এইসব কি সত্যি নাকি? আব্বু। আলতাফ ধমক দিয়ে উঠল। আমি জানতে চাইছি এইসব সত্যি নাকি? আহনাপ কিছু বলার আগেই চেঁচিয়ে উঠল আহনাপের ছোট ফুপি রুকাইয়া বেগম। ও আর কি বলবে ভাইয়া, সব কিছু তো জলের মতোই পরিষ্কার। তোমরা এখন বলো তোমাদের ছেলেকে কি শাস্তি দিবে? জেসমিন বেগম বলল, আমার মনে হয় আহনাপ এই কাজ করতে পারে না। আমরা তো আহনাপকে চিনি, ও কি এরকম কাজ করার ছেলে? একবার সবটা দেখে শুনে তারপর বিচার করবেন। তার মানে কি আমার মেয়ে মিথ্যে কথা বলছে? সব প্রমাণ তো সকলের সামনে, তারপরও বলবে আহানাপ এসব কিচ্ছু করেনি? মিনা বেগম এগিয়ে এলেন রুকাইয়ার কাছে, তার কাঁধে হাত রেখে বলল, না, বলবো না। এত কিছু দেখার পর কি করে বলবো আমার ছেলে এই কাজ করেনি? আহনাপ অস্পষ্ট স্বরে বলল। মা। মিনা কষিয়ে থাপ্পড় দিল আহনাপের গালে, চেঁচিয়ে বলল, মা? কিসের মা? আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, মনে করবে তোমার মা মারা গেছে। জেসমিন বলল, কি বলছিস বাবা? তোমার মাথা গেছে বড় আপা? তুমি কি আমাদের আহনাপকে চেনো না? ও এরকম কাজ করতে পারে? করতে পারে জেসমিন, করতে পারে। আমি ভাবতেও পারছি না আমাদের ছেলে হয়েও এইরকম কাজটা করবে, রাস্তার ছেলেদের মতো আচরণ করবে। আহনাপের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহনাপ কান্না ভেজা কণ্ঠে বলল, আমি রাস্তার ছেলেদের মতো আচরণ করি। আলতাফ রাগী কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, রাস্তার ছেলেদের মতো আচরণ করছো। তোমার মতো ছেলের জন্য আমার আফসোস হচ্ছে। বলেই বেল্ট দিয়ে মারতে শুরু করলো আহনাপকে। সকলে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, সকলের চোখে মুখে বিস্ময়। এরকম তো হবার কথা ছিল না। আলতাফ রাগ করবে, রাগ করে 2-1টা কথা শোনাবে, তাই বলে মারবে? সকলে দৌড়ে আসা ধরল আহনাপকে বাঁচাতে। আহনাপ হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল। আহনাপ সেখানেই দাঁড়িয়ে রইল, একটুকুও নরঞ্চরণ করলো না, কোনো প্রতিবাদও জানালো না, শুধু চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল।
হঠাৎ কোথা থেকে আরণিকার উদয় হলো। আলতাফের পা জড়িয়ে কান্না শুরু করলো। জড়িয়ে আসা কণ্ঠে বলল, ও বড় আব্বু, আহনাব ভাইকে ছেড়ে দাও না। আহনাব ভাইয়ের যে খুব কষ্ট হচ্ছে। ও বড় আব্বু গো, আর মেরো না। আহনাব ভাইকে দয়া করে ছেড়ে দাও। আলতাফ আর আরণিকার কথা ফেলতে পারল না, সরে গেল সেখান থেকে। যাবার আগে শুধু সকলের দিকে তাকিয়ে একটা কথা বলল, 2 দিন পর রিমি আর আহানাপের বিয়ে। সকলের মাথায় যেন থাকে কথাটা। খানবাড়ি ফুলে ফুলে সেজে উঠেছে আজ। আহনাপের বিয়ে আজ। বাড়ির বড় ছেলের বিয়ে হিসেবে যতটা খুশি হবার কথা সকলে, ঠিক ততটা খুশি কেউ না। সবার মুখেই হতাশার ছাপ স্পষ্ট। সকলে ওপর থেকে খুশি হবার ভান করছে। খানবাড়িতে বসেই বিয়ে হবে, তাই রিমির আশা করে এ বাড়ি। বিয়েতে তেমন কাউকে নিমন্ত্রণ করা হয়নি, কাছের কিছু নিকট আত্মীয় ছাড়া। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। দূর হতে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দ। আহনাপ নিজের ঘরেই বসে আছে। তার এসব কিছুই ভালো লাগছে না। আকাশের কালো মেঘের মতো তার মনের কোণেও মেঘ জমেছে। সেদিনের পর থেকে আরণিকা একবারও তার সাথে কথা বলেনি, এমনকি তার সাথে একবার দেখাও করেনি। তবে কি আরু পাখি তাকে ভুল বুঝল? আহনাপ তার আরু পাখিকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু আরণিকা তার সামনে আসেনি। আসবো আহনাব ভাই? অনাকাঙ্ক্ষিত সময়ে মেয়েলি কণ্ঠ শুনে আহনাব চমকালো। তড়িঘড়ি করে পেছনে ফিরে চাইল। দরজায় দাঁড়ানো আরণিকার বিষাদ মাখা মুখ দেখে তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আহনাব কোনো মতে উচ্চারণ করল, আয়। আরণিকা ধীর পায়ে হেঁটে আহনাবের সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হলো, যেন কতদিনের তৃষ্ণা মিটাচ্ছে আজ। আরণিকা ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে বিয়েটা করছো আহনাব ভাই? আহনাব কৌতুকের স্বরে বলল, কেন, না করলে খুশি হবে? আমার খুশি হবার কথা তোমায় ভাবতে হবে না। আহনাব ভাবলেশন ভাবে বলল, তাহলে আমার বিয়ে নিয়েও তোকে ভাবতে হবে না। আরণিকা তাকিয়ে রইল সামনে দাঁড়ানো পুরুষটির দিকে। লোকটা এভাবে বলছে কেন? তাহলে কি সে সত্যিই বিয়েটা করতে চায়? আরণিকার কান্না পাচ্ছে, খুব করে কান্না পাচ্ছে। 15 বছরের কিশোরী হুট করে একদিন তার অপছন্দের পুরুষটির প্রেমে পড়েছিল, কিন্তু কে জানতো এই মানুষটা তার হবে না। একটা ঝড় এসে সব ওলটপালট করে দেবে। আরণিকা শীতল কণ্ঠে বলল, কেন এরকম হলো আহনাব ভাই? সবটা তো অন্যরকম হতে পারতো। তাহলে কেন সবটা ওলটপালট হলো? আহনাব নিভু চোখে তাকালো আরণিকার দিকে। সামনে দাঁড়ানো নারীটির চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সেটা তার চোখ এড়ায়নি। আহনাব সামনে এগিয়ে গেল। আরণিকার সামনে গিয়ে থামল। তার বিবশ কদমে সামনে দাঁড়ানো নারীটি কুণ্ঠারত। আহনাব নরম কণ্ঠে বলল, আরু পাখি। আরণিকা চটপটে মাথা তুলে তাকালো। চোখের কার্নিশে পানির ছাপ স্পষ্ট। প্রিয় মানুষের আদরে ডাক যেন মনে হলো পৃথিবীর থেকেও সুন্দর। আহনাব নরম হাত রাখলো তার ফোলা গাল দুটিতে। 2 চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে দিল যত্ন সহকারে। আরণিকা সারা শরীর মৃদু কেঁপে উঠল। স্বতন্ত্র বুঝে ফেললে আহনাব আদুরেভাবে বলে উঠল, তুই কি বিশ্বাস করিস আমি এরকম একটা কাজ করতে পারি রিমির সাথে? আরণিকা আচমকা চোখ মেলে তাকালো। ডানে বামে মাথা নাড়ল স্বতন্ত্র। চোখ দুটো নেড়ে বলল, না না আহনাব ভাই, আমি বিশ্বাস করি না তুমি এই কাজটা করতে পারো। পৃথিবী উল্টে গেল, আমি এটা বিশ্বাস করব না, কিছুতেই না। আহনাব নরম চোখে তাকালো আরণিকার দিকে। মুগ্ধ হয়ে দেখছে তার আরু পাখিকে। তার আরু পাখি তাকে এত বিশ্বাস করে সে ভাবতেও পারেনি এতদিন। আরণিকা চোখ ঝাপটাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে অনবরত। হঠাৎ আরণিকা আহনাবের হাত দুটো ধরল, ঠোঁট নেড়ে বলল, তুমি এ বিয়ে করবে না আহনাব ভাই? বলেই পেছন ঘুরে হাঁটা শুরু করলো। 2 কদম যাওয়ার সাথে সাথে তার পা দুটো থেমে গেল। তার এক হাত আগলে ধরেছে আহনাব। হাতটা হালকা টান দিতেই আরণিকা 2 কদম পিছিয়ে গেল। তার পিঠ গিয়ে ঠেকল আহনাবের বুকে। আহনাব কানের কাছে ঠোঁট এগিয়ে নিল। গরম শ্বাস পড়ল আরণিকার ঘাড়ে। আরণিকার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি ভালোবাসি আরু পাখি। আরণিকা থমকালো, চমকালো। স্বতন্ত্র রেগে ফিরে তাকালো আহনাবের দিকে। কিশোরী মেয়েটার চোখে মুখে ভীতি ভাব। আহনাব ভুরু উচালো। আরণিকা ভীতি চোখে তাকিয়ে বলল, কি বলছো এসব আহনাব ভাই? আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? আহনাব তড়িৎ গতিতে হাতটা ছেড়ে দিল। অদ্ভুত দৃষ্টিতে তাকালো আরণিকার দিকে।
আরণ্যিকা ছাড়া পেয়ে 1 সেকেন্ড সময় ব্যয় করল না, দ্রুত পায়ে কদম ফেলে প্রস্থান করে সেখান থেকে। আহনাব শব্দ ব্যয় না করে হাসল, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলল, আমার বউ তো তুই হবে আরু পাখি। বধূ বেশে বসে আছে রিমি, চোখে তার অনেক স্বপ্ন, ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা হাসি। আহনাব ধীর পায়ে এসে দরজায় দাঁড়ালো, দরজায় টোকা দিতে গিয়ে বলল। রিমি পেছন ফিরে চাইল, সামনে দাঁড়ানো আহনাবকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহ্লাদি গলায় বলল, আহনাব, তুমি আসবে, আবার অনুমতি লাগে নাকি তোমার? আহনাব এগিয়ে গেল, কোমল স্বরে বলল, ঠিকই তো, আমার বউয়ের ঘরে আসতে আমার অনুমতি লাগে নাকি? বউ শব্দটা শুনে রিমি চমকালো, ভাবতেও পারেনি আহনাব তাকে এত সহজে মেনে নেবে। তার চোখে মুখে উপচে পড়া আনন্দ। ঠিকই তো, আর কিছুক্ষণ পর আমি তোমার বউ হব। বউ যখন হবি একটা সত্যি কথা বলতো, এসব তুই কেন বলছিস? আমি ভালোবেসে, তাই না? আহনাবের প্রশ্নসিক্ত চাহনি। রিমি চোখ নামিয়ে স্বীকারোক্তি দিল, হ্যাঁ আহনাব, আমি তোমায় পাওয়ার জন্য এসব করেছি, বিশ্বাস করো আমায়। তারপর সবটা বলে দেয় গড়গড় করে। তাই নাকি সুইটহার্ট? আহনাবের আহ্লাদি কথায় ভয় দূর হয় রিমির। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ তাই, শুধু তোমাকে পাওয়ার জন্য এসব কিছু করেছি, আমাকে ক্ষমা করে দিও আহনাব। আহনাব বাঁকা হাসলো, ঠোঁটে ঝুলানো রহস্যময় হাসি দিয়ে প্রস্থান করলো রিমির ঘর থেকে। বসার ঘরে বসে আছে সবাই, বিয়ে পড়ানোর সময় এসে গেছে। বিয়েতে কেউ খুশি না হলেও প্রকাশ করছে না, সকলের ঠোঁটে হাসি। কাজী এসেছে কিছুক্ষণ আগে, রিমিকে নিয়ে গিয়ে বসানো হলো আহনাবের পাশে। রিমি মুখে রয়েছে লাজুক হাসি, অতি লজ্জায় মাথা নুইয়ে নিল। দূরে দাঁড়িয়ে রয়েছে আরুণিকা, তার চোখে জলের ফোয়ারা, বুকের ভিতর অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে। প্রিয় মানুষকে হারানোর ভয় মনে জেঁকে বসেছে। অসহ্য রকমের যন্ত্রণায় চোখ বুজে ফেলল আরুণিকা। তৎক্ষণাৎ চোখের কান্নিস বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল নরম গাল দিয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে পড়ল। আমার কেন এত যন্ত্রণা হচ্ছে আহনাব ভাই? আহা, কি মরণ যন্ত্রণা! কাজী সাহেব কাগজের মতন কিছু একটা নিয়ে এগিয়ে গেল, রিমির দিকে তাকিয়ে বলল, আলতাফ খানের একমাত্র ছেলে আহনাফ খানকে 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে আপনি কি বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। রিমির খুশিতে লাফিয়ে উঠল মন। তৎক্ষণাৎ এক নিঃশ্বাসে বলল, কবুল কবুল কবুল। সকলে সমস্বরে বলল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব একটা কাগজ এগিয়ে দিল রিমির দিকে, বলল, এখানে একটা সাইন করে দেন। রিমি কাগজটা নিয়ে সাইন করে দিল। কাজী সাহেব ফিরে চাইল আহনাবের দিকে, বলল, সিকান্দার শিকদারের একমাত্র কন্যা রিমি শিকদারকে বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। আহনাব একবার তাকিয়ে দেখল বিষাদ মাখা মুখে দাঁড়িয়ে থাকা আরণ্যিকাকে, তারপর বলল, আমি বিয়ে করতে পারবো না। বিনা মেঘে বজ্রপাতের ন্যায় ঠেকলো আহনাবের কথাটা। আরণ্যিকা মাথা তুলে তাকালো আহনাবের দিকে, সকলে অবাক হওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রুকাইয়া বেগম এগিয়ে আসলেন, চেঁচিয়ে বললেন, এসব কি বলছিস? আহনাব ভাবলেশভাবে বলল, যা শুনছো তাই বলছে ছোট ফুপি। আলতাফ ধমকে উঠলেন, এসব কি রসিকতা করছো? একটা মেয়ে বউ সেজে বসে আছে, আর তুমি এখন বলছো বিয়ে করতে পারবে না? এতটা অমানুষ তুমি, আমি ভাবতেও পারছি না। আমার খুব লজ্জা লাগছে তুমি আমার ছেলে সেই পরিচয় দিতে। আহনাব উচ্চ শব্দে হেসে উঠল। পাশ থেকে ফোন নিয়ে কিছুক্ষণ ঘাটল, একটা রেকর্ডিং চালু করে সকলের সামনে ধরল। সেখানে রিমির সহজ স্বীকারোক্তি, সে কিভাবে আহনাবকে ফাঁসিয়েছে। সকলের চোখে মুখে বিস্মিত ভাব। আলতাফ অনেক রাগারাগি করে রুকাইয়া আর তার পরিবারকে বের করে দেয়। রুকাইয়াকে বলে দিলেন তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। থমথমে মুখ নিয়ে বেরিয়ে গিয়েছিল রুকাইয়াদের পরিবার। বসার ঘরে পিনপতন নীরবতা। এ যাবৎ তারা অনেকবার ক্ষমা চেয়েছেন আহনাবের কাছে। আহনাব শুধু একটা কথাই বলেছিল, রাস্তার ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। সকলে থমথমে মুখ নিয়ে বসে রইল। এই থমথমে পরিবেশের মধ্যে আহনাব বলল, আগামীকাল আমার ফ্লাইট, আমি দেশ ছেড়ে চলে যাব। তবে কি ভালোবাসার কাছে রাগ আর অভিমানী জিতে যাবে? ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আহনাব। দূর হতে শোনা যাচ্ছে গাড়ির শব্দ। মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশে আজ কোনো তারাদের দেখা নেই। আহনাব দূর আকাশপানে তাকিয়ে রইল। এই জীবনটা আজ তার কাছে একটা দাবানল, যেখানে আহনাব নামক মানুষটা দাও দাও করে চলছে। সেই মানবটা যখন পুড়ে যাচ্ছে, তখন তার ঝলসে যাওয়া শরীরটাতে
পানি দেবার মতন কেউ নেই। আশেপাশে হাতড়ে কোনো মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না। আহনাব দীর্ঘশ্বাস পেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরল। নিকোটিনের ধোঁয়ায় উড়িয়ে দিল সকল দুঃখ, সকল দীর্ঘশ্বাস। আহনাব ভাই, একটা মিষ্টি মেয়েলি কণ্ঠে পেছন ফিরে চাইল। তার সামনে দাঁড়ানো আরুণিকা। পুরো চোখ মুখ জুড়ে রয়েছে বিষাদের ছোঁয়া। আহনাব শীতল চোখে তাকালো আরুণিকার পানে। তবে কি মেয়েটা কান্না করলো? আহনাব হতাশার শ্বাস ছাড়ল। আরুণিকা পাশে এসে দাঁড়ালো। দূরের আকাশবাণে তাকিয়ে বলল, তুমি সত্যি চলে যাবে আহনাব ভাই? আহনাবের কাটকাট জবাব, সবার সামনে কি আমি মজা করার জন্য বলছে? তোমাকে ছাড়া যে আরু পাখি অচল হয়ে যাবে আহনাব ভাই, সে কার কাছে আবদার করবে বলো? কার কাছে সকল প্রশ্নের উত্তর পাবে বলো না? হে আরু পাখি, যে আহনাব ছাড়া চলবে না আহনাব ভাই। আহনাব ঘাড় ঘুরিয়ে তাকালো তার পাশে দাঁড়ানো কিশোরীর পানে। কিশোরী মেয়েটা যে হুট করে বড় হয়ে গেল। আরুণিকা আবার বলল, জানো তো আহনাব ভাই, তুমি আমার একটা বাজে অভ্যাস। যে অভ্যাসটা ভালো নাকি খারাপ তা আমি জানি না, তবে দিন শেষে এই আরু পাখির এই অভ্যাসটা ছাড়া চলবে না। তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে না আমি তোমায় ভালোবাসি কিনা? আমি তোমায় ভালোবাসি কিনা জানি না। কিশোরের কি প্রেম ভালোবাসা বোঝে বলো না? তুমি তো বড়, তুমি তো সব বুঝো, তাই না? আচ্ছা বলো তো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি? কিশোরীর মাথায় এই ভালোবাসা নামক বোঝাটা নাই বা চাপালে? যখন পরিপূর্ণ নারী হয়ে তোমার সামনে দাঁড়াবো তখন না হয় নিজের ইচ্ছায় এই ভালোবাসা নামক বোঝাটা মাথায় নিব আহনাব ভাই। আহনাব এতক্ষণ মনোযোগ দিয়ে শুনল আরুণিকার কথা। আরুণিকা এখনো দূর আকাশপানে তাকিয়ে আছে। আহনাব বলল, আরু পাখি, অভ্যাস একটা ভয়ানক ব্যথা। এই ব্যথা তিলে তিলে শেষ করে দেয় মানব জীবনকে। আমরা অভ্যাসের দাস। মানুষ সবকিছু ত্যাগ করতে পারে, অভ্যাস কখনো ত্যাগ করতে পারে না। কিন্তু আরু পাখি, প্রিয় মানুষকে অভ্যাসের ব্যারাজে আটকে রাখা উচিত নয়। তাতে যে প্রিয় মানুষকে অপমান করা হয়। তুই হয়তো একটা জিনিস জানিস না, অভ্যাস পরিবর্তনশীল। আমি নামক এই অভ্যাসটা যখন তোর থেকে বহু দূরে চলে যাব, তখন তোর এই অভ্যাসটা পরিবর্তন হবে। এই যে তুই এখন আহনাফ নামক অভ্যাসটার জন্য ব্যথিত, দেখবি কিছুদিন, কিছু মাস, কিছু বছর পর এই আহনাফ নামক অভ্যাসটা আর থাকবে না। আরুণিকা এবার ঘুরে তাকালো আহনাবের দিকে। তার ডাগর কালো চোখ দুটোতে আজ বিষাদের ছোঁয়া। বিষাদ কন্যা আহনাবের দিকে তাকিয়ে বলল, আহনাব নামক এই অভ্যাসটা যে আমার মরণ ব্যাধির রোগ আহনাব ভাই। আহনাব শীতল চোখে তাকালো বিষাদ কন্যার দিকে। তার চোখ দুটো আরুণিকার চাক দুটোতে আবদ্ধ। আহনাব ঠোঁট ফুলিয়ে শ্বাস নিল। তোর এই মরণব্যাধি রোগের জন্য কোনো একটা ওষুধ আসবে নিশ্চয়। আমার অন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, আমার তোমায় প্রয়োজন। আমায় ছেড়ে যাবে না তো আহনাব ভাই? আমার যে তুমি নামক ওষুধটা বড্ড প্রয়োজন আহনাব ভাই। ও আহনাব ভাই, আমায় ছেড়ে যাবে না তো? আমার যেতে হবে আরু পাখি। আমি যে তোর মরণব্যাধি ওষুধ হতে পারবো না। কথাটা বলেই আহনাব চলে যাবার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আরুণিকা ছলছল নয়নে তাকিয়ে বলল, আপনিও তবে শুনে রাখুন আহনাব ভাই, আজ থেকে এই আরু পাখি আর আরু পাখি থাকবে না। সে শুধু এবং শুধুই আরুণিকা। আহনাব কথাটা শুনল, তবে পেছন ফিরে চাইল না। চাইলে হয়তো দেখতে পেত তুমি থেকে আপনি হওয়ার গল্পটা, প্রেমে মত্ত হওয়া 15 বছরের কিশোরীর ভেঙে পড়ার দৃশ্যটা। আরুণিকা রেলিং ঘেঁষে বসে পড়ল। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বৃষ্টির পানি কি চোখের পানিকে আড়াল করতে পারে? হয়তো পারে। তাই তো বিষাদ কন্যার ভেঙে পড়াটা কেউ দেখল না। দেখল না তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুটুকু। শুনল না কেউ বিষাদ কন্যার আর্তনাদ। সবাই যে বলে ভালোবাসা সুন্দর, তবে কি ভালোবাসা অসুন্দর? সকাল সকাল সবাই বসে আছে বসার রুমে। সবার মধ্যেই নীরবতা, বিষণ্ণতা। মিনা বেগমের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তরল পানি। আহনাব নেমে আসে সিঁড়ি দিয়ে। সকলে একসাথে তাকায় তার দিকে। সবার চোখে মুখে হতাশার ছাপ। মিনা বেগম ধীর পায়ে এগিয়ে আসেন তার দিকে। কান্নারত কণ্ঠে বলেন, সত্যি চলে যাবি বাবা? আহনাবের শীতল চোখ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে মায়ের দিকে। ঠোঁট ফুলিয়ে হতাশার শ্বাস ফেলল। হ্যাঁ, চলে যাবো মিসেস খান। মিনা বেগমের কলিজা ছলাৎ করে উঠল। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। ছেলে তাকে মা বলে ডাকছে না। এ যেন সে সহ্য করতে পারছে না। চোখ দুটো ভিজে উঠছে বারবার। একবারও মা বলে ডাকবি না? আহনাবের শান্ত জবাব। আমার মা বাবা নেই। মিনা বেগম 2 কদম পিছিয়ে গেল।
কেঁপে উঠল মায়ের মন। ভেতর থেকে কে যেন বারবার বলছে এর থেকে মৃত্যুও অনেক ভালো। মিনা বেগমের টলমল চাহনি। আহনাব কিছুক্ষণ তাকিয়ে রইল মিনার দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কাছে গিয়ে আবারও পিছে ফিরে চাইল সে। কোথাও তার আরু পাখি নেই। তবে কি সে অভিমান করলো? আহনাবের হঠাৎ খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাকে যে যেতেই হবে। এই অবিশ্বাসের শহরে সে থাকতে পারবে না, কিছুতেই না। আহনাব গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে ওঠার সময় দোতলায় তাকালো। তৎক্ষণাৎ ব্যালকনি থেকে সরে গেল এক মানবী। আহনাব কিছুক্ষণ তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। তারপর গাড়িতে উঠে চলে যেতে লাগলো দূরের দেশের পানে, যেখানে কোনো আপনজন নেই, না আছে কোনো পিছুটান, না থাকবে কোনো দীর্ঘশ্বাস। আচ্ছা, তার কি ফেরা হবে এই আপনজনের নীড়ে, তার কিশোরী আরু পাখির কাছে? দোতলায় দাঁড়ানো মেয়েটি ব্যালকনি থেকে সামনে আসলো, বিড়বিড় করে বলল, আপনি আমার কথা রাখলেন না। আমার কান্না আপনার মন ছুঁতে পারলো না। তবে কেন আমি আপনার কথা শুনবো বলেন তো? আরু পাখি তার আহনাব ভাইয়ের কথা শুনলো, আরুনিকা শুনবে না? ভালোবাসার অনলে পুড়ে মরবে কিশোরী আরু পাখি, জন্ম নিবে আরুনিকা। অতীত সমাপ্ত। বেলা 10টায় ঘুম থেকে উঠল আহনাব। সারা রাত ঘুমাতে পারেনি। আড়মোড়া ভেঙে উঠে বসলো। তার সামনে দাঁড়ানো একটা ছেলে। ছেলেটিকে দেখে কপাল কুঁচকাল আহনাব। বলল, অভ্র, তুই এখানে কখন এলি? অভ্র নামক ছেলেটা খাটে এসে বসলো, মুখটা গম্ভীর করে বলল, এসেছি তো অনেকক্ষণ। তুই শালা পড়ে ঘুমোচ্ছিস? এসটি সময় ডাকবি না? ডাকবো কেমন বলতো? তুই তো মরার মতো ঘুমোচ্ছিস। আমি তো ভাবলাম মরে টরে গিয়েছিস মনে হয়। অভ্র সন্দেহ চোখে তাকিয়ে বলল, এই তুই রাতে চুরি টুরি করছিস নাকি? এতক্ষণ ধরে কেউ ঘুমায় বলতো? আহনাব বিরক্ত হলো। অভ্রের প্রশ্নের উত্তর দিতে অনীহা প্রকাশ করলো। সে তোয়ালে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ঠিক 5 মিনিটের মাথায় আহনাব বাইরে এলো। তোয়ালেটা অভ্রের গায়ে ফেলে বলল, তুই এখানে কেন এসছিস তবে এত সকালবেলা? অভ্র মুখটা কালো করে বলল, কেন, আমি কি আসতে পারি না? তোর বাড়ি আর আমার বাড়ি কি আলাদা নাকি? আহনাব নিরুদ্বেগভাবে বলল, হ্যাঁ, অবশ্যই আলাদা। বাইরে চান্স তুই কি এবারে জামাই হওয়ার প্ল্যান করছিস নাকি? এবারই জামাই হওয়ার প্ল্যান করলেও কি হতে পারবো? বাড়ির 3 মেয়ে, তার মধ্যে বড় মেয়ে তো তোমার দিলকা রানী, বাকি 2জন আমার থেকে অনেক ছোট। অভ্র দাঁত কেলিয়ে হেসে উঠে বলল, তবে তুমি যদি তোমার দিলকা রানীকে আমায় দাও, আমি মাইন্ড করব না। আহনাব রেগে গিয়ে অভ্রকে মারতে শুরু করলো। অভ্র কোনো মতে নিজের হাসিটাকে চাপিয়ে রেখে বলল, আমি তো মজা করছিলাম দোস্ত, শুধু শুধু মারছিস। হঠাৎ করে 2 বন্ধু খিলখিলিয়ে হেসে উঠল। পুরো রুম জুড়ে তাদের হাসির ঝংকার। এরকম বন্ধু সবার জীবনে হোক, বন্ধুত্বের যেন ফাটল না ধরুক। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। বসার ঘরে বসে আছে আহনাব, অভ্র, জুনায়েদ। অভ্রকে যেন জামাই আদর করে খাওয়ানো হচ্ছে আজ। আহনাবের বন্ধু বলে কথা। তারা 3 জন কথা বলতে ব্যস্ত। ঠিক তখনই আরুনিকা আসলো, চেঁচিয়ে জেসমিন বেগমকে ডাকলো, মা, মা, ও মা, তাড়াতাড়ি খাবার দাও, ভার্সিটিতে যেতে দেরি হবে। জেসমিন রান্নাঘর থেকে বলল, আসছি একটু, বস মা। আরুনিকা গিয়ে বসলো জুনায়েদের পাশে। অভ্র তাকালো আরুনিকার দিকে। এটা তো নীলাবতী, তার নীলাবতী। ভেসে উঠল কিছু বছর আগের সে অতীত। সেদিন একদম নীল রঙে রঙিন হয়েছিল তার নীলাবতী। অভ্র তাকে দেখে সেখানেই মুগ্ধ হয়েছিল। সপ্তদশী কিশোরীর প্রেমে পড়েছিল সে। হঠাৎ একদিন তার নীলাবতী হারিয়ে যায়। সে নামটা পর্যন্ত জানতো না। আজ এখানে তার নীলাবতীকে দেখবে সে ভাবতেও পারেনি। তার ভাবনার মাঝে জুনায়েদ বলে উঠল, আরুনিকা, আজ তোকে আমি ভার্সিটিতে দিয়ে আসবো, কেমন? আরুনিকা ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। অভ্র সচকিত তাকালো। মনে মনে ভাবল, তার নীলাবতী আর কেউ নয়, তার জানের দোস্ত, তার বেস্ট ফ্রেন্ডের আরু পাখি। না, এটা কিছুতেই হতে পারে না। সে থাকবে কেমন তার নীলাবতীকে ছাড়া? সে শীতল চোখে তাকালো আহনাবের দিকে। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তবে কি একটা মেয়ের জন্য শেষ হয়ে যাবে তাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্ক? তবে কি বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে খুব শীঘ্রই? জুনায়েদ আর আরুনিকা ভার্সিটির গেটের সামনে গাড়ি থামালো। এই ভার্সিটিতে কত ধরনের মানুষ আসে, কত স্বপ্ন নিয়ে। এখানে নানা ধরনের মানুষের অবিরাম চলাচল। কেউ এখান থেকে নিজের স্বপ্নের দিকে ধাবিত হয়, কেউ বা তলিয়ে যায় বাস্তবতার নিরিখে। একটা কথা আছে না, স্বপ্ন পূরণ করতে লাগে টাকার জোর, নয়তো মামুর জোর। এই বাংলাদেশ নামক দেশটাতে এটা অক্ষরে অক্ষরে বোঝা যায়।
এই অরু, কখন এলি? মেয়েলি কণ্ঠ শুনে আরুণিকা সামনে তাকালো। দেখতে পেল তার বেস্ট ফ্রেন্ড মায়া দাঁড়ানো। আরুণিকা হাসি হাসি মুখ করে তার সামনে গেল, বলল, এইমাত্র এলাম। তুই কখন এলি শাকচুন্নি? মায়া মুখটা কালো করে ফেলল, অভিমানী কণ্ঠে বলল। তুই আবার আমায় শাকচুন্নি বললি? তোর সাথে আর কথাই বলবো না। আরুণিকা শব্দ করে হেসে ফেলল। শাকচুন্নিকে শাকচুন্নি বলবো না তো কি বলবো, মেরি জান। হুম হুম। মায়া মুখ ফুলালো, অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ। একটা কথাও বের করলো না মুখ থেকে। জুনায়েদ আস্তে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো মায়া? মায়া বিচলিত হলো। এই সময় অনাকাঙ্ক্ষিত মানুষটার গলার স্বর পেয়ে চমকালো। সাথে সাথেই ঘুরে তাকালো সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটির দিকে। তার দৃষ্টিতে অবাক। সামনে দাঁড়ানো যুবকটির মুখ জুড়ে রয়েছে আনন্দময় হাসি। মায়া চোখ ঝাপটালো। এতক্ষণ সে খেয়াল করেনি জুনায়েদকে। প্রিয় বান্ধবীর চোখ এড়িয়ে 2 বছর যাবৎ প্রণয় চালিয়ে গেছে তার ভাইয়ের সাথে, কখনো আরুণিকাকে বুঝতে দেয়নি। মায়ের অভিমান হলো জুনায়েদ তাকে একবারও বলল না আজ সে তাদের ভার্সিটিতে আসবে। অভিমানী মেয়ে উত্তর দিল না জুনায়েদের প্রশ্নে। জুনায়েদ বাঁকা হাসল, মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো মায়া, উত্তর দিচ্ছ না কেন? বড়দের প্রশ্নের উত্তর দিতে হয়, তুমি জানো না? মায়া কোনো কথায় বলতে চাইছিল না, তবুও বান্ধবীর সামনে তো এগুলো প্রকাশ করা যায় না, তাই কোনো মতে বলল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভাইয়া শব্দটা শুনে জুনায়েদের হাসি হাসি মুখটা উবে গেল। মুখে ভর করলো কালো মেঘ। আরুণিকা তাড়া দিল ক্লাসে দেরি হয়ে যাবে। ভাইকে বিদায় জানিয়ে হাঁটা ধরল। জুনায়েদ মনে মনে বলল, ভাইয়া ডাকার স্বাদ তোমায় বোঝাবো, রেডি থেকো মায়াবতী। মায়া পিছন ফিরে চাইল, ডান চোখ টিপল। জুনায়েদ বুকে হাত দিয়ে বলল, জান লেগা মেরি জান। বসার ঘরে জমজমাট পরিবেশ। আলতাফ, আতিকুর, আরিক, তাদের বড় বোনের মেয়ের বিয়ে উপলক্ষে তারা সপরিবারে আমন্ত্রিত। বড় বোনকে তারা সকলে সম্মান করে, তাদের স্ত্রীরাও সম্মান করে খুব। আর ছেলেমেয়েরা তো বড় ফুপি বলতে অজ্ঞান। খানবাড়ির সকলে আলোচনায় উপস্থিত। রাইসা তো রীতিমতো লাফাচ্ছে। তার মিম আপুকে তার খুব পছন্দ। এত হাসি খুশি সকলের সামনে আহনাব গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বিয়েতে যেতে পারবো না, তোমরা যাও। আলতাফ জিজ্ঞেস করলো, কেন যাবে না জানতে পারি? আহনাবের সহজ সরল উত্তর, আমার কাজ আছে, অফিসে অনেক চাপ, তাই যেতে পারবো না। আলতাফ বিরক্তির শ্বাস ছাড়লেন। সে জানে আহনাব যখন একবার না বলেছে তখন তার নাকে হ্যাঁ বলার সাধ্য কারণে, তাই তিনি আর ঘাটাতে চাইল না তাকে। তবুও স্ত্রীর মন রাখতে আবার জিজ্ঞেস করলো আহনাবকে, তোমার কি কোনো মতে সময় হবে না? বেশি না, মাত্র 2 দিনের জন্য সময় বের করো। আমার অহেতুক সময় নেই খান সাহেব। আলতাফের রাগ লাগলে এই ঘাড়তারা ছেলে যে যেতে রাজি হবে না সে জানে, তবুও বাড়ির সকলের কথা মাথায় রেখে কথাটা বলছে। আলতাফ আস্তে ধীরে উঠে দাঁড়ালো, বসার ঘর থেকে চলে গেল নিজের ঘরে। তার মতে আলোচনা এখানে শেষ করা দরকার। সবার সব আনন্দ যেন উবে গেল। বাড়ির বড় ছেলে যে বিয়েতে যাবে না, সেখানে তারা আনন্দ করতে কেমন করে? তবে রাইসা নাচর বান্দা, সে তো তার ভাইয়াকে নেবেই। সে আহনাপের হাত ঝাঁকিয়ে বলল, ভাইয়া চলো না, অনেক মজা হবে, চলো না প্লিজ। আহনাব শ্বাস নিল, বলল, ভাইয়ের তো অনেক কাজ আছে, তাই ভাইয়া যেতে পারবে না। মিনা বেগম জেসমিনকে চোখ দিয়ে ইশারা করলো কিছু বলতে। জেসমিন ইশারা করলো চিন্তা না করতে। তারপর এগিয়ে যায় আহনাপের কাছে, হাত রাখে তার কাঁধে, ধীর কণ্ঠে শুধায়, তুই কেন যেতে চাচ্ছিস না আহনাব? আমার কাজ আছে মেজম্মু। আমি জানি তোর কোনো কাজ নেই, তুই কেন যেতে চাচ্ছিস না সেটাও জানি। আহনাব মাথা নোয়ালো অপরাধীর নাই। জেসমিন আবারও বলল, তোর বড় ফুপি কিন্তু তোকে খুব ভালোবাসে। তোকে কেন, আমাদের সবাইকে ভালোবাসে তিনি। এখন তুই যদি না যাস সে খুব কষ্ট পাবে, তাই না? একজনের ওপর রাগ কেন, তার ওপর দেখাবি বলতো? আমি তোকে যেতে বলবো না, শুধু বলবো একবার ভেবে দেখিস আমার কথাটা। আহনাব মাথা তুলে তাকালো জেসমিনের দিকে। এই মানুষটার মুখের ওপর একটা কথাও সে বলতে পারে না, তাই নিজের ইচ্ছাকে মাটি চাপা দিয়ে বলল, আমি যাবো মেজমা। সকলের গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। আরেকজনের মুখেও হাসি ফুটে উঠেছে, সেটা আহনাপের চোখও এড়ায়নি। সূর্য হেলে পড়েছে শেষ দিগন্তে। কিছুক্ষণের মাঝে অন্ধকারে ঢেকে পড়বে চারিদিক। পাখিরা নিড়ে ফিরছে, মৃদু বাতাস বইছে, রিক্সা চলছে আপন গতিতে। সেই রিক্সায় প্রিয় মানুষটার হাত ধরে বসে আছে জুনায়েদ। মায়ার চোখে মুখে লজ্জা লজ্জা ভাব।
সকালের কাজটার জন্য আফসোস হচ্ছে তার। সেই কাজটার জন্য আজ সারাটা বিকেল একটা কথা বলেনি জুনায়েদ তার সাথে, শুধু হাত ধরে ঘুরেছে। মায়া চোরা চোখে চাইলো তার দিকে। জুনায়েদ এখনও অন্যদিকে মুখ করে বসে আছে। মায়ার খুব খারাপ লাগলো। সে জুনায়েদের কাজ ঘেঁষে জিজ্ঞেস করলো, কথা বলবেন আমার সাথে? জুনায়েদ তাকালো না, উল্টো দিকে ফিরেই বলল, আমার কথা বলার ইচ্ছে নেই। মায়ার কান্না পেল। দলা পাকানো কান্নাগুলোকে কোনো মতে গিলে ফেলে বলল, আমি কি করেছি? আমার অপরাধ? জুনায়েদ উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। মায়া অপরাধীর ন্যায় মাথা নোয়ালো। চোখের কোণে পানি চিকচিক করছে। থেমে থেমে বলল, আমার কি দোষ? তোমার বোনের সামনে তোমায় ভাইয়া বললে না ডাকলে ও তো সন্দেহ করবে। বলতে বলতে মায়া কান্না করে দিল। জুনায়েদ ফিরে তাকালো। মায়াকে কান্না করতে দেখে বুকে টেনে নিল তাকে। ব্যতিব্রস্তভাবে জিজ্ঞেস করলো, কি হলো মায়াবতী, কান্না করছো কেন? মায়া নাক টানল। জুনায়েদের বুক থেকে উঠতে চাইল। তার চেষ্টা বিফলে গেল। জুনায়েদ উঠতে দিল না। মায়া কান্না করতে করতে বলল, তুমি আমার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয় জুনায়েদ। বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়। জুনায়েদ আদুরে হাত রাখলো মায়ার মাথায়, বলল, বোকা মেয়ে, এতে এত কান্না করা লাগে? আমি তো রাগ করে বলছি, আমি কি পারবো তোমার সাথে কথা না বলে থাকতে? মায়া মাথা তুলে তাকালো। জুনায়েদের বুকে কিল বসিয়ে দিল স্বতন্ত্র বেগে। অভিমানী কণ্ঠে বলল, তুমি সবসময় আমার সাথে এইরকম করো, আমার খুব কষ্ট হয়। আমার কষ্টটা একটু বোঝো না তুমি? জুনায়েদ হাসলো সামান্য। প্রেয়সীর দু গালের তরল পানিটুকু মুছে ফেলল পরম যত্নে। আদুরে গলায় বলল, ইস, কেঁদে কোদে কি অবস্থা, গাল দুটো টমেটোর মতো হয়ে গেছে, ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। জুনায়েদের বাচ্চা বাচ্চা কথায় হেসে উঠল মায়া। তার খিলখিল হাসিতে মুখরিত চারদিক। জুনায়েদ তাকিয়ে রইল প্রেয়সীর দিকে, তার চোখে মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে। হঠাৎ করে মায়ার কপালে ভালোবাসার পরও শিখে দিল। মায়া চোখ দুটো বুজে ফেলল স্বতন্ত্র। ঠোঁটে ঝোলানো লজ্জা মিশ্রিত হাসি। লজ্জায় কুণ্ঠারত সে। শুনছো? হ্যাঁ শুনছো আমার হৃদয় গহীনের রানী, তোমার চোখে বিষাদ মানায় না, তোমার মুখের এই হাসিটা মানায়, তবু কেন বিষাদ কন্যা সাজার এত পায়তারা তোমার? জুনায়েদ আকাশের দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শোনো পৃথিবী, প্রেমিকা রাগ করুক অভিমান করুক, তবুও যেন তার চোখে তরল পানির দেখা না মেলে। তার চোখের পানি দেখলে প্রেমিকার হৃদয় পড়ে। শুনছো পৃথিবী, শুনছো তো? প্রেমিকার চোখে পানি দেখলে এই নিষ্ঠুর প্রেমিককে জানায়ও, এই নিষ্ঠুর প্রেমিক তার চোখের পানি মুছে ফেলবে পরম যত্ন সহকারে। পুরো পৃথিবীর সাক্ষী হলো একজোড়া কপত কপতির ভালোবাসা। আকাশ বাতাস চাঁদ সূর্য সকলে সমস্বরে বলল, হয়তো ভালোবাসা সুন্দর। ব্যালকনিতে দাঁড়ানো অভ্র এ যাবৎ 12টার মতো সিগারেট শেষ করেছে সে। এখনও একটা সিগারেটের শেষ অংশ তার হাতে রয়েছে। অভ্র সেই অংশটুকু মুখে পড়ল। ধোঁয়া উড়িয়ে ছড়িয়ে দিল চারিদিকে। বাইরে খুটখুটে অন্ধকার। সেই রকমই অন্ধকার অভ্রের মনের ভিতর। সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেছে নেবে? অভ্র চোখ বুজে ফেলল। চোখের সামনে ভেসে উঠল নীল সাজে দাঁড়িয়ে থাকা তার লীলাবতীর হাসি খুশি মুখটা। অভ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরক্ষণে ভেসে উঠল তারা রাহুনাপের সুন্দর কিছু মুহূর্ত। অভ্র চোখ খুলে ফেলল ঝটপট। জোরে শ্বাস টানল। ঠিক করলো বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে বেছে নেবে বন্ধুত্বকে। কোরবানি দিবে নিজের ভালোবাসা। ভালোবাসার কাছে বন্ধুত্ব হেরে যেতে দেবে। ভালো থাকুক বন্ধু। তার না পাওয়া গল্পটা কেউ জানবে না, শুনবে না কেউ, না পাওয়ার ব্যথার হাহাকারটা। ভালো থাকুক ভালোবাসা। সকাল সকাল ব্যস্ততায় কাটে আরুণিকার। ব্যস্ততা বললে ভুল হবে। আহনামকে এড়িয়ে চলছে সে পরোক্ষভাবে। এড়িয়ে চলার এক কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। আহনা বিষয়টা খেয়াল করেছে, তবে কিছু বলেনি। চুপচাপ সহ্য করছে সে। আহনাপ আসার পর থেকে দু একটা কথা ছাড়া কিছুই বলেনি আরুণিকা। আহনাপের খারাপ লাগলেও কিছু বলেনি। সময় দিচ্ছে আরুণিকাকে। আরুণিকা রান্নাঘরে গেল পানি খেতে। গ্লাসে পানি ঢেলে খেলো। আসার জন্য পা বাড়ালো, ঠিক তখনই পেছন থেকে মিনা বেগম ডেকে বলল, যা তো মায় এ কফিটা আহানাবকে দিয়ে আয়। আরুণিকা হক চকালো। আনমনেই প্রশ্ন করল, আমি? মিনা বেগম বললেন, হ্যাঁ মা, যা না, তুই তো জানিস আহানাব এই টাইমে কফি না পেলে ওর মাথা ব্যথা করে, তাড়াতাড়ি দিয়ে আয়। আরুণিকার মুখটা ফাটা বেলুনের মতন চুপসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সে যতই আহনাপের থেকে দূরে যেতে চায় ততই কাছে চলে আসে। আরুণিকা হতাশার শ্বাস ফেলল।
মিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা দাও বড় মা, আমি নিয়ে যাচ্ছি। কফির মগটা নিয়ে সে আহনাপের রুমের সামনে গেল। আজ 7 বছর পর সে এই রুমে ঢুকবে। তার পা দুটো কাঁপছে অনবরত, অজানা উত্তেজনায় শিউরে উঠছে বারবার। আরুণিকা আহনাপের দরজায় টোকা দিয়ে বলল, আসবো আহনাব ভাই? আহনাপ ভিতর থেকে উত্তর দিল, আয়। সম্মতি পেয়ে আরুণিকা রুমে ঢুকলো। রুমের ভেতরটা খুব অগোছালো, পরিপাটি, অসম্ভব সুন্দর করে সাজানো রুমটা। আহনাপ সবসময় গোছালো টাইপ ছেলে, আরুণিকাও তাই। তবে আহনাপের মতো এতটা না। পুরো রুম মুগ্ধ হয়ে দেখছিল আরুণিকা। তখন তার চোখ যায় দেওয়ালে আটকানো একটা ছবিতে। ছবিতে একটা ছেলে একটা মেয়ের বেনি ধরে টানছে, আর মেয়েটা রাগী চোখে তাকিয়ে আছে ছেলেটার দিকে। আনমনেই হেসে উঠল আরুণিকা। কিছু বলবি আরু পাখি? গম্ভীর পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে আরুণিকার। সে তাড়াতাড়ি চোখ ফিরালো, কফির মগটা দেখিয়ে বলল, আপনার কফি। কফিটা টেবিলে রাখ। আরুণিকা বাধ্য মেয়ের মতন কফির মগটা টেবিলে রাখলো, চলে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই গম্ভীর কণ্ঠে বলে উঠল আহনাব। আমি কি তোকে যেতে বলেছি? অরুণিকা ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে চলে যাচ্ছিস কেন? আরুণিকা উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করলো, আপনার কিছু লাগবে আহনাব ভাই? তুই আমি ইগনোর করছিস কেন? আমি তো ইগনোর করছি না, আপনি ভুল ভাবছেন আহনাব ভাই। আহনাব হঠাৎ করে রেগে গেল। রেগে গিয়ে বলল, তাহলে তুমি থেকে আপনিতে আসলাম কবে? আগে তো তুমি বলে রাখতে। আরুণিকা বিশেষ একটা পাত্তা দিল না আহনাবের ডাককে। সরল গলায় বলল, সেদিন তো কেউ আমার কথা শুনলো না, আমার আকুতি ভরা আবদার তো কেউ শুনলো না। তুমি থেকে আপনি হওয়ার গল্পটা কেউ দেখলোও না। দেখলো না কেউ কিশোরী মেয়েটার হাহাকার? কেন দেখলো না? কিশোরী মেয়েটা যখন বিরহে বিরহে শেষ হয়ে যাচ্ছিল, তখন তো কেউ খবর নেয়নি। তবে আজ কেন তার এত দরদ, এত ভালোবাসা? দরকার তো নেই এত ভালোবাসার আজ। বলতে বলতে আরুণিকা কেঁদে দিল। আহনাব বুঝতে পারল তার আরু পাখির অভিমান। সে কানে ধরল, উদ্ভোস করলো আরুণিকার সামনে। উদ্ভোস করতে করতে বলল, সব দোষ আহনাফের। আহনাফ, সরি। আর আরু পাখিকে কষ্ট দেওয়ার জন্য অনেক অনেক সরি। আরু পাখি কি পারবে না তার এই পাপিষ্ঠকে ক্ষমা করতে? আরুণিকা ঝাঁপিয়ে পড়ল আহনাবের বুকে, শব্দ করে কেঁদে উঠল। অভিযোগের স্বরে বলল, জানেন তো আহনাব ভাই, আমার না খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল মরণ ব্যাধি যন্ত্রণা বাসা বেঁধেছে সারা শরীরে। কি মরণ যন্ত্রণা ছিল সেই দিনগুলো। আরু পাখি খুব ভেঙে পড়েছিল। আপনি কেন চলে গিয়েছিলেন আহনাব ভাই? আহনাব পরম যত্নে জড়িয়ে নেয় তার আরু পাখিকে। এই তো আহনাফ চলে এসছে, তোর মরণব্যাধি যন্ত্রণার ঔষধ হয়। আর যাবো না তোর পাখিকে ছেড়ে। ভালোবাসা এত যন্ত্রণা কেন আহনাব ভাই? আহনাব হেসে বলল, কি বলেছে ভালোবাসা যন্ত্রণা? ভালোবাসা হলো সুখকর রোগ, ভালোবাসা হলো তৃপ্তিকর হাসি, ভালোবাসা হলো পাওয়ার আকাঙ্ক্ষা। খানবাড়ির মহিলাদের মধ্যে রয়েছে আজ বিস্তর তারা। বিয়ে বাড়িতে যাবে সেই সুবাদে তারা আজ কেনাকাটা করতে যাবে। তাদের মাঝে রয়েছে কেনাকাটার হাজারো প্ল্যান। কে কি কিনবে সেটা বাড়ি থেকেই ঠিক করে রেখেছে। 2টো গাড়ি যাবে, একটাতে বাড়ির বড়রা, আরেকটাতে ছোটরা। আলতাফ তালা দিয়ে বলল, কি হয়েছে তোমাদের? জেসমিন আর আসমা এসে বলল, হ্যাঁ ভাইয়া হয়েছে। মিনা বেগমের এখনো হয়নি। আলতাফ রেগে গেল, রেগে গিয়ে বলল, মিনা এখানে কি করে? ওর এখনো হয়নি? কি এত সাজে বুড়ো বয়সে? হ্যাঁ, আমি তো এখন বুড়ি হয়ে গেছি, আর তুমি দিন দিন জোয়ান হচ্ছ। এই তুমি কি আরেকটা বিয়ে করার তাল করছো? এই মেজো, ও ছোট, দেখ না, তোর বড় ভাই আরেকটা বিয়ে করতে চায়। মিনা বেগম ন্যাকা কান্না শুরু করলো। আলতাফ হতবাক। এই মহিলাকে বলল কি, আর সে কোথা থেকে কোথায় নিয়ে গেল? আলতাফ ধপ করে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। জেসমিন আর আসমা সান্ত্বনা দিচ্ছে মিনাকে কান্না না করতে। জেসমিন মিনাকে বলল, বেড়া মানুষ তো এইরকমই, তাদের জন্য শুধু শুধু চোখের পানি নষ্ট করছো। আসমাও সায় জানালো, মেজো আপা তো ঠিকই বলেছে, তাদের ঘরের বউ থাকতেও বাহিরের মেয়ের ছুকছুকানি থাকেই। 3 ভাই 3 জনের দিকে মুখ চাওয়াচাই করলো, তারপর এক